হ্যাঁ, ধরা যায় যেহেতু আগের ক্লাস হয়েছে। আবার যদি আমরা এটাকে ওয়ার্ডপ্রেসের সেকেন্ড ক্লাসও বলতে পারি। যারা নতুন তাদের জন্য সেকেন্ড ক্লাস এটা। আমরা ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করার জন্য আমরা যে ওয়েবসাইটে ঢুকছিলাম সেটা হচ্ছে পেন্থিয়ন সাইট আর কি। হ্যাঁ, pentheon.io, এই যে সাইট, এটা থেকে আমরা একটা কি করছিলাম, একটা ওয়েবসাইট তৈরি করে রাখছিলাম। সেই ওয়েবসাইটে কিছু কাজও করে রাখছিলাম, কিছু পেজ এড করে রাখছিলাম, যে একটা পোস্টও করা আছে মনে হয়। তারপরে 5টা থিম ইউজ করা আছে, হ্যাঁ, কিভাবে ইউজ করতে হয় সেগুলো করে রাখছিলাম। আর ক্যাটাগরিও করে রাখছিলাম। আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কাজ করব ওইটাতেই। আমরা আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা আছে এটাতে, তাহলে আমাদের তো ক্রিয়েট অ্যাকাউন্ট করার দরকার নাই। আমাদের হচ্ছে সরাসরি যে কন্টেন্ট কানেক্ট উইথ গুগল দিয়ে আমরা ঢুকে যাব, ড্যাশবোর্ডে ঢুকবো আর কি, মানে ওয়ার্ক স্পেসে ঢুকবো আর কি। হ্যাঁ, সরাসরি আমরা কি করলাম, কানেক্ট উইথ গুগলের মাধ্যমে আমরা সরাসরি এই pentheon.io এই সাইডের কোথায় ওয়ার্ক স্পেস যেটা আছে সেটাকে আমরা ঢুকলাম। ঢোকার পরে এখন আমাদের গত ক্লাসে হলো আমরা একটা অ্যাকাউন্ট, মানে একটা ওয়েবসাইট তৈরি করছিলাম। এখন সেই ওয়েবসাইটে আমাদের ঢুকতে হবে। সেটার জন্য আমাদের এই যে এখানে সাইট নামে কি একটা অপশন আছে, সেটাতে আমরা যাব। হ্যাঁ, এখানে আসলে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা ওয়েবসাইট করা আছে। আমরা গত ক্লাসে যে ওয়েবসাইটটা করছিলাম সেটা হচ্ছে এই যে অনলাইন শপ, হ্যাঁ, 2233 এটা। তাহলে এটাতে আমরা ঢুকবো এখন, হ্যাঁ, এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে হচ্ছে একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে। হ্যাঁ, প্রথম পার্ট যেটা সেটাকে বলে ফ্রম হ্যান্ড, দ্বিতীয় পার্ট যেটা সেটাকে বলে ব্যাক হ্যান্ড, মানে অ্যাডমিন সাইট যেটাকে বলে। মানে অ্যাডমিন সাইট থেকে সমস্ত কাজ করি আমরা, আর ফ্রম এন্ডে সমস্ত কাজ, মানে আমরা যত কিছু অ্যাডমিন সাইটে করি, সাজাই, তারপরে প্রোডাক্ট আপলোড দেই, সমস্ত ডিজাইন দেখা যায় কোথায়, ফ্রম হ্যান্ড আর কি। তাহলে এটা হচ্ছে ফ্রম হ্যান্ড, এটা হচ্ছে অ্যাডমিন সাইট, ঠিক আছে। তো আমরা প্রথমে ফ্রম হ্যান্ডে ঢুকি। আমরা ফ্রম হ্যান্ডে ঢুকলাম, এটা হচ্ছে ফ্রম হ্যান্ড। এই যে এখানে যে ওয়েবসাইট, মানে ওয়েবসাইট যে আমরা সাজাইছি, আমরা থিম ইউজ করছি, একটা লোগো এখানে সেট করছি, লোগো সেট করছি, তারপরে হচ্ছে এই যে এখানে 3টা ক্যাটাগরি নিয়ে 3টা প্রোডাক্ট আপলোড করেছি, এগুলো সব কিন্তু ব্যাকএন্ড থেকে করেছি আমরা। মানে অ্যাডমিন যে প্যানেলটা আছে, অ্যাডমিন সাইট, সেখান থেকে কিন্তু আমরা সমস্ত কিছু করেছি। এই যে হোম পেজের মধ্যে 3টা ক্যাটাগরি অ্যাড করছি, তারপরে হচ্ছে এই যে মেনু গুলো অ্যাড করছি, হ্যাঁ, এগুলোই মেনু আর কি, ক্যাটাগরি। এই যে এটা মেনু, এটা মেনু, এটা এগুলো মেনু আর কি, পেজ, মানে মেনু ভারে রাখা হয়েছে। মেনু হচ্ছে 3টা মেনু থাকে দেখাইছিলাম। এই যে এইটুক হচ্ছে কি হেড সেকশন, মানে হেড মেনু আর কি, মেইন মেনু যেটাকে বলা হয় আর কি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা সমস্ত কাজ কোথায় থেকে করি, যেমন এখানে অ্যাডমিন প্যানেল থেকে আমরা 3টা ক্যাটাগরি করছি, 3 ক্যাটাগরি 3টা প্রোডাক্ট আমরা কি করছিলাম, আপলোড করেছিলাম। যেমন লুঙ্গি, লুঙ্গি একটা প্রোডাক্ট, এই ক্যাটাগরির মধ্যে আমরা আপলোড করছিলাম। এই ফ্রম এন্ডে কাস্টমার এসে যদি এটাতে ঢুকে, হ্যাঁ, এই লুঙ্গিতে ঢুকে, তাহলে কিন্তু সে সরাসরি কোথায় চলে যাবে, লুঙ্গিতে যদি ঢুকে, হ্যাঁ, তাহলে সরাসরি এই যে এই প্রোডাক্ট পেজে তাকে নিয়ে যাবে। হ্যাঁ, প্রোডাক্ট পেজে যেগুলো আমরা এখান থেকে লুঙ্গি টাইটেল, নাম, ডেসক্রিপশন, এগুলো কিন্তু দেখতে পারবে, হ্যাঁ, কাস্টমার। আবার যদি কেউ পাঞ্জাবি এই ক্যাটাগরিতে ঢুকে, যার যেটা প্রয়োজন সেটাতেই তো ঢুকবে, তাই না?
তাহলে সব কিন্তু দেখা যায়। এগুলো আমরা কোথায় থেকে করছিলাম? এখান থেকে তো দেখতে পাচ্ছি এগুলো করা হয়েছিল কোথায় থেকে? অ্যাডমিন সাইট থেকে, তাই না? অ্যাডমিন প্যানেল থেকে করা হয়েছিল। তাহলে অ্যাডমিন প্যানেল থেকে যেহেতু করা হয়েছিল, তাহলে আমাদের যদি আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকতে যাই, এটা হচ্ছে ফ্রম হ্যান্ড, যেহেতু এটা হচ্ছে ফ্রম হ্যান্ড, হ্যাঁ। তাহলে আমরা যদি অ্যাডমিন সাইটে ঢুকতে যাই, তাহলে আমাদের কি লিখতে হবে এখানে? এই যে pantheon.io, এই যে ইউআরএলটা আছে pantheon.io, এই পর্যন্ত হচ্ছে একটা হচ্ছে ইউআরএল, হ্যাঁ। এটা কিন্তু ফ্রম হ্যান্ডের ইউআরএল। কিন্তু এটার ব্রেক হ্যান্ডে যাইতে গিয়ে, মানে যদি আমরা ঢুকতে যাই, অ্যাডমিন সাইটে ঢুকতে যাই, তাহলে আমাদের কি লিখতে হবে? অতিরিক্ত কিছু ওয়ার্ড আমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে? যেমন একটা এই যে স্ল্যাশ বসাতে হবে, তারপরে ডাব্লিউ পি হাইফেন দিতে হবে, হ্যাঁ, তারপরে অ্যাডমিন, এই যে এই লেখাটুকু আমাদের অতিরিক্ত বসাতে হবে। তাহলে এই ওয়ার্ডটুকু আমরা অতিরিক্ত বসালাম, বসানোর পরে মানে অ্যাডমিন প্যানেলে আমরা ঢুকবো আর কি, যেখান থেকে আমরা সমস্ত কাজ করি। তাহলে কিবোর্ডের যে এন্টার বাটন আছে, হ্যাঁ, এটাতে ক্লিক দিলে কিন্তু, মানে ওই বাটনে চাপ দিলে কিন্তু আমাদের অ্যাডমিন সাইটে নিয়ে আসবো সরাসরি। এই লেখাটুকু দিয়ে আমরা অ্যাডমিন সাইট লগ ইন করলাম, মানে অ্যাডমিন সাইটে আমরা ঢুকলাম। কিসের জন্য ঢুকলাম? কাজ করার জন্য। আমরা যে কাজ করব অ্যাডমিন সাইটে, এখান থেকে আমরা যে কাজগুলোই করব, সেই কাজগুলোই কিন্তু আমাদের কোথায় দেখা যাবে? আমি যদি ফ্রম সাইটটা একটু ওপেন করি, ফ্রম হ্যান্ড যেটা, হ্যাঁ, এইটুকু জাস্ট কপি করলাম, pantheon.io পর্যন্ত একটা নিউ ট্যাব নিলাম, এখানে পেস্ট করলাম, হ্যাঁ, পেস্ট করে এন্টার চাপ দিলাম। এটা কিন্তু ফ্রম এন্ড। এখন আমরা এই অ্যাডমিন সাইটে যে কাজগুলোই করি না কেন, ফ্রম এন্ডে কিন্তু দেখা যাবে, ঠিক আছে? এখানে দেখা যাবে। কাস্টমার যখন ফ্রম এন্ডে ঢুকবে, কাস্টমার তো আর অ্যাডমিন সাইটে ঢুকতে পারবে না। অ্যাডমিন সাইটে শুধুমাত্র আমি ঢুকতে পারবো, যেহেতু আমার ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মালিক, যার কাছে অ্যাক্সেস থাকবে, সেই ঢুকতে পারবে, অন্য কেউ কিন্তু ঢুকতে পারবে না। আর হচ্ছে ফ্রম এন্ডে শুধুমাত্র কাস্টমার ঢুকতে পারবে, ঠিক আছে? এখন এই ফ্রম এন্ডে আমরা যে কাজগুলো করেছিলাম, এই যে গত ক্লাসে আমরা এই ক্যাটাগরি গুলো এড করেছিলাম এখানে, এই ক্যাটাগরি গুলো কিন্তু এখান থেকে কাস্টমাররা দেখতে পারবে। যারা, মানে কাস্টমার তো অনলি ফ্রম এন্ডে ঢুকতে পারবে, মানে এখানে যে উপরে যে যেটা সাজানো থাকবে সেটাতে। তাহলে এই কাজগুলো যে কাস্টমার দেখতে পারবে, এই কাজগুলো করা হয়েছিল কোথায় থেকে করেছিলাম? এগুলো করেছিলাম হচ্ছে অ্যাডমিন সাইট থেকে, তাই না? তাহলে এখন এই অ্যাডমিন সাইট থেকে আমরা যে কাজগুলোই করি না কেন, যেটাই করি সেটাই কিন্তু ফ্রম এন্ডে দেখা যাবে, মানে কাস্টমার দেখতে পারবে আর কি। কিন্তু আমরা কোথায় থেকে করতেছি সেটা কিন্তু কাস্টমার জানবে না বা দেখতেও পারবে না। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা ওয়েবসাইট। ক্লায়েন্ট যখন কাজ করাই নিয়ে আমাদের থেকে, আপনাদের থেকে যখন কাজ করাই নিবে, কাজ শেখার পরে, তখন কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, হ্যাঁ। এক একজনের ওয়েবসাইট এক এক রকমের হয়। এটা এটা একটা ফ্রি ওয়েবসাইট আপনাদের প্র্যাকটিস করানোর জন্য। এটার ডিজাইন এরকম, কিন্তু এটাকে যদি আমি চাই, আমি আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারবো এটাকে, ঠিক আছে? এটাকে যদি আমি চাই, কিন্তু হচ্ছে বেসিক ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে এটা কিন্তু আমি ইয়ে করাচ্ছি আর কি, ঠিক আছে? এখন দেখেন, এরকম ক্লায়েন্টের তো ওয়েবসাইট থাকবে, ক্লায়েন্টের ওয়েবসাইট মার্কেটিং করে দিতে হবে। ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো থাকবে, সেই প্রোডাক্ট গুলো মার্কেটিং করে দিতে হবে কিসে? গুগলে বা ফেসবুকে, ঠিক আছে? অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আর কি, মানে বিজ্ঞাপনের মাধ্যমে। এখন তাদের ওয়েবসাইটে কাজ করতে গেলে, ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করতে গেলে কি করতে হবে? ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আমাদের ঢুকতে হবে কাজ করার জন্য। যেহেতু আমরা এখান থেকে যে ক্যাটাগরি অ্যাড করলাম, প্রোডাক্ট অ্যাড করলাম, প্রোডাক্ট আপলোড দিলাম, হ্যাঁ, এটার জন্য আমরা কোথায় থেকে করছি? আমরা করেছি হচ্ছে অ্যাডমিন সাইট থেকে। এরকম ক্লায়েন্টের জন্য যখন কাজ করব, ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, হ্যাঁ, তখন আমাদের কি করতে হবে? সেই ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আমাদের ঢোকার অনুমতি নিতে হবে, ঠিক আছে? সেই ক্লায়েন্টের অ্যাডমিন প্যানেলে ঢোকার অনুমতি যখন সে আমাদের দিবে, হ্যাঁ, তখনই কিন্তু আমরা তাদের অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবো, এই প্যানেলটাতে, ঠিক আছে? এই অ্যাডমিন প্যানেলে যখন অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবো, তখনই কিন্তু আমরা তার ওয়েবসাইটের জন্য কাজ করতে পারবো, ঠিক আছে? এখন এটা হলো বিষয়। এখন দেখেন, তাহলে এখান থেকে হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢোকার জন্য, মানে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিতে হবে ওয়েবসাইটে। যেমন যেমন ধরেন, আমার যে এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার সম্পূর্ণ অ্যাক্সেস আমি যদি কাউকে দেই, সে কিন্তু আমার ওয়েবসাইটের
এই অ্যাডমিন সাইটে ঢুকতে পারবে। ঠিক আছে, এখন এই অ্যাক্সেসটা কোথায় থেকে দেয় দেখেন, অ্যাক্সেসটা দেওয়া হয় এই যে ইউজার থেকে অ্যাড নিউ ইউজার। হ্যাঁ দেখেন জিনিস খেয়াল করেন, এই ওয়েবসাইটটার হচ্ছে অ্যাডমিন কে বর্তমানে, এই ওয়েবসাইটের অ্যাডমিন কিন্তু আমি নিজে, যেহেতু আমার ওয়েবসাইট এটা, আমি নিজে এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটের অ্যাডমিন। তাহলে আমি চাচ্ছি যে আমার এই ওয়েবসাইটটা আমি আরেকজনকে অ্যাডমিন বানাবো, সে আমার ওয়েবসাইটটাতে কাজ করবে, সে আমার কাজ করে দিবে, মার্কেটিং করে দিবে, বা যেটাই করুক, প্রোডাক্ট আপলোড দিয়ে দিয়ে ক্যাটাগরি মানে যেটাই করুক না কেন সে আমার কাজ করে দিবে। তাহলে তাকে আমার কি করতে হবে, আমার এই ওয়েবসাইটের যে অ্যাডমিন সাইট, অ্যাডমিন প্যানেল আছে, এই অ্যাডমিন প্যানেল এটার অ্যাক্সেস তাকে দিতে হবে। কিভাবে দিব, এই যে ইউজার থেকে হচ্ছে অ্যাড নিউতে গেলে পরে কিন্তু এখান থেকে অ্যাক্সেস দেওয়ার একটা 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 ফর্ম চলে আসছে, দেখেন অ্যাক্সেস দেওয়ার। এখন অ্যাক্সেসটা দেওয়ার জন্য ইউজার নেম থাকবে। কি ইউজার নেম থাকবে, যে নামে আপনি তাকে অ্যাক্সেসটা দিবেন। যেমন কি নামে, আমার এই ওয়েবসাইটের নাম কি, এই যে অনলাইন শপ, তাই না? আপনি যদি চান যে আপনি এই নামে না অন্য একটা নামে তাকে এই ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে রাখবেন, তো যে নামে আপনি দিবেন সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, যেমন আমি যদি এই নামেও যদি দিতে চাই কাউকে, তাহলে এটাই রাখলাম। তারপর ইমেইল দিতে হবে, কোন ইমেইল, অর্থাৎ যে যে ব্যক্তিকে আমার এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা দিব, সেই ব্যক্তির কি লাগবে, ইমেইলটা লাগবে। তার ইমেইলটা সে আমাকে দিবে, তার ইমেইলটা আমি এখানে পেস্ট করব। হ্যাঁ, তার ইমেইলটা এখানে পেস্ট করলে তারপরে নাম থাকবে, ইউজার নেম তো দিলাম এটা ওয়েবসাইটের, যেমন আমার ওয়েবসাইটের ইউজার নেম কি, এই যে এটা, তাই না, অনলাইন শপ। কিন্তু আমি অন্য যে কোনো ইউজার নেম এখানে ব্যবহার করে তাকে অ্যাক্সেসটা দিতে পারি। আমার এই ওয়েবসাইটই তার কাছে থাকবে অ্যাক্সেস, কিন্তু অন্য ইউজার নামে থাকবে। ঠিক আছে, শুধু ইউআরএলটা থাকবে এটাতে। যখন সে অ্যাক্সেসটা রিসিভ করবে তখন এই এই নাম থাকবে না, তখন থাকবে অন্য, যে এখানে যে ইউজার নেমটা আমি বসাই দিব সেটা থাকবে। আবার হচ্ছে কি নামের দিব তাকে, সেই যে ব্যক্তিকে আমি অ্যাক্সেসটা দিব, মানে কি নামে দিব, তার নামটা এখানে বসাবো, ফার্স্ট নাম লাস্ট নাম। ঠিক আছে, যেমন আমি যদি এখানে এই যে আফরোজা রুনারে দেই, হ্যাঁ তার নাম বসাইলাম, আফরোজা রুনারে দিলাম, তাহলে রুনারে দিলাম, ওর নামে বসালাম। এখন ওয়েবসাইট, এখন আমি কোন ওয়েবসাইটের হচ্ছে অ্যাক্সেসটা আমি তাকে দিচ্ছি তার মেইলে, এই ওয়েবসাইটের অ্যাক্সেসটাই তো দিচ্ছি, তাই না, এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিচ্ছি। তাহলে এটার জন্য আমাকে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বসাতে হবে। হ্যাঁ, ওয়েবসাইটের ইউআরএল কোনটা, এই যে এটা pantheon.io পর্যন্ত, যে এটা হচ্ছে ওয়েবসাইটের মেন ইউআরএল, এই মেন ইউআরএলটা এখানে বসালাম। এখন এখানে একটা সিস্টেম আছে, ক্লায়েন্ট আমাদের যখন অ্যাক্সেস দেয় তার ওয়েবসাইটের মানে মেইন যে পাসওয়ার্ড সেটা কিন্তু দেয় না কখনো। দেখেন, আমরা যখন এই ওয়েবসাইটটা তৈরি করলাম তখন কিন্তু আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট আপ করছিলাম, একটা পাসওয়ার্ড সেট করছিলাম। হ্যাঁ, সেই পাসওয়ার্ডটা কিন্তু হচ্ছে আমার ওয়েবসাইটের পাসওয়ার্ড, স্ট্রং একটা পাসওয়ার্ড। এখন আমি যদি ওই পাসওয়ার্ডটাই আমি কোনো কাউকে দেই এখানে, দিয়ে যদি তাকে এটা লগ ইন করার অনুমতি দিয়ে দেই, অ্যাক্সেস, তাহলে সে যে কোনো সময় আমাকে অ্যাডমিন থেকে আউট করে দিতে পারে, আমার এই ওয়েবসাইট সে নিয়ে নিতে পারে। ঠিক আছে, এই জন্য কিন্তু আমার ক্লায়েন্টরা কি করে, যে তাদের মেইন যে মানে ইয়ে থাকে, পাসওয়ার্ড থাকে, সেটা কিন্তু তারা দেয় না কখনো। তারা একটা পাসওয়ার্ড জেনারেট করে, এখানে একটা নকল একটা পাসওয়ার্ড এখানে জেনারেট করে জাস্ট তাকে লগ ইন করার অনুমতিটা দেয়। জেনারেট করে দিলে কি হয়, যাকে আমি মানে আমার যে মেইন পাসওয়ার্ড যেটা আছে এই ওয়েবসাইটে, যেটা আমি তৈরি করার সময় পাসওয়ার্ডটা সেট আপ করছিলাম, সেই পাসওয়ার্ডটা না দিয়ে যদি আমি একটা নকল পাসওয়ার্ড এখানে সেট আপ করে দিই, তাহলে বিষয়টা কি হবে, যাকে আমি দিব অ্যাক্সেসটা সে কি অ্যাডমিন পাওয়ারে থাকবে, আমি অ্যাডমিন পাওয়ারে আছি, সে অ্যাডমিন পাওয়ারে থাকবে। তখন সে আমাকে চাইলেও রিমুভ করতে পারবে না, আমাকে সে এই ওয়েবসাইট থেকে বের করে দিতে পারবে না। ঠিক আছে, এই জন্য এখান থেকে
একটা পাসওয়ার্ড জেনারেট করে নকল একটা পাসওয়ার্ড, যেমন এটাও যদি দিয়ে দেই, এটা দিয়ে দিতে পারি, যেমন যে কোনো একটা পাসওয়ার্ড ক্লায়েন্ট এখান থেকে জেনারেট করে দিয়ে দেয়। ঠিক আছে, এখন দেখেন রুলটা দেখেন, আপনি তাকে কি দিবেন। মানে ক্লায়েন্টরা বেশিরভাগ দেয় হচ্ছে এই যে শপ ম্যানেজার যদি দেয়, ওয়েবসাইটে যে শপ থাকে, ওয়েবসাইটে শপ থাকে, যে কমার্স থেকে, হ্যাঁ, এই যে সেটিংস থাকে, তারপরে হচ্ছে এখানে দেখেন এই যে পোস্টের যে বিষয়গুলো আছে, হ্যাঁ, পোস্ট যেগুলো পোস্ট করা হয় শপের প্রোডাক্টের ইয়েগুলো থাকে, এগুলো অ্যাক্সেস দেয়। আপনি যদি এই যে শপের অ্যাক্সেসটা কাউকে দিতে চান, তাহলে এইভাবে ক্লায়েন্ট যেভাবে দিবে। তবে মূলত ওয়েবসাইটের জন্য কাজ করতে গেলে, মার্কেটিং করতে গেলে তারা এই যে অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে দেয় সবসময় ক্লায়েন্টরা। এখন আমি যদি অ্যাড নিউ ইউজারে ক্লিক করি, এখানে সবকিছু কিন্তু আমার সেট আপ করা, মানে বসানো হয়ে গেছে। আমি যদি অ্যাড নিউ ইউজারে সেট আপ করি, তাহলে কিন্তু এই যে এই মেইলটা যে ব্যক্তির, সেই মেইলে কিন্তু আমার এই ওয়েবসাইটের কি হবে, অ্যাক্সেস ইনভাইট চলে যাবে তার কাছে। সে যখন মেইলে ঢুকবে, তার মেইলে, হ্যাঁ, এই যে জিমেইল, তার মেইলে যখন ঢুকবে, ঢুকার পরে দেখতে পারবে, ঢুকার পরে সে দেখতে পারবে যে তার এখানে আসবে, ইনভাইট চলে আসবে। ঠিক আছে, ইনভাইট চলে আসবে, তখন সে এখান থেকে রিসিভ করতে পারবে আর কি। বুঝতে পারছেন, এখান থেকে রিসিভ করতে পারবে। তো আমার এটা মেইল তো আমারই, তো আমারটাতে আমি ইনভাইট পাঠাই লাভ নাই, এই জন্য পাঠাইলাম না। আচ্ছা, যাই হোক, এটা হলো অ্যাক্সেস দেওয়ারই। এগুলো অ্যাক্সেস ক্লায়েন্টরা দেয়, কিভাবে দিতে হয় সেটা ক্লায়েন্টরা জানে। জাস্ট আমরা অ্যাক্সেস নেওয়ার সময় কি করি, আমাদের মেইলটা তাদের ক্লায়েন্টকে দিয়ে দিই, হ্যাঁ, আমাদের মেইলটা দিয়ে দেই, কোনো সময় নামটা দিয়ে দিতে হয় আর কি। মেইল দিলে পরে তারা আমাদের অ্যাক্সেস দিয়ে দেয়, আমরা তখন এখান থেকে কি করি, রিসিভ করি অ্যাক্সেস। এটা গেল আর কি। তাহলে ইউজার থেকে অ্যাক্সেস কিভাবে দিতে হয় ওয়েবসাইটের, বা অ্যাক্সেস কিভাবে নিতে হয়, সেটা কিন্তু আমরা ক্লিয়ার হলাম আজকে। তারপরে এখান থেকে দেখেন এই যে ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে আপনি, এটা ওয়েবসাইটের ড্যাশবোর্ড, হ্যাঁ, আমি একটু লিভ নিয়ে দেখাই। ওয়েবসাইটের ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের মধ্যে দেখেন এই যে বিষয়গুলো আছে, এটা ফ্রি ওয়েবসাইট, তো এই জন্য এখানে বেশি কিছু পাওয়া যাবে না। তো এখানে এই যে ই-কমার্স সেটআপ আছে, তারপরে হচ্ছে কুইক ড্রাফট আছে, মানে ড্যাশবোর্ডের আর কি, এগুলো প্রয়োজন হয় না, অতএব এটা আপনারা স্কিপ রাখতে পারেন, সমস্যা নাই। তারপরে এই যে এক্সট্রাতে আছেন, এক্সট্রাতে দেখেন এক্সট্রা যে ড্যাশবোর্ড আছে, এক্সট্রা ড্যাশবোর্ডে আসলাম। এই ড্যাশবোর্ডে এখানে কিছু হচ্ছে আপনার ইয়ে লাগে, হ্যাঁ, শপিং কার্ড ইউজ করতে হয়। এই শপিং কার্ড গুলো এগুলো আপনারা ইউজ করতে পারবেন কখন, যখন হচ্ছে পেইড ওয়েবসাইট ইউজ করবেন, হ্যাঁ, তখন এগুলো কাজে লাগবে। অর্থাৎ ক্লায়েন্টের কাজ যখন করব আমরা, আর মূলত এগুলো এগুলো ইউজ করে, মানে এগুলো কাজ কাদের, এগুলো আমাদের না, এগুলো হচ্ছে যারা ওয়েব ডেভেলপার, ওয়েবসাইট ডেভেলপার, তাদের কাজ এগুলো, হ্যাঁ। জাস্ট আপনারা আইডিয়া নিয়ে রাখেন আর কি। এখান থেকে আপনি সাইট বিল্ডার আছে, সাইট বিল্ডার দেখেন, এগুলো সব কি এজ এ মানে যারা ওয়েবসাইট ডেভেলপার, তাদের কাজ এগুলো, এগুলো কিন্তু আমাদের না। কিন্তু আমাদের এগুলো দেখতে হচ্ছে কি জন্য, আমাদের এগুলো দেখতে হচ্ছে আইডিয়া নেওয়ার জন্য। এখন দেখেন একটা বেটার আইডিয়া দেই থিম বিল্ডারের। বেটার আইডিয়া হলো, এই যে ওয়েবসাইটটা, এখানে 3টা সেকশন থাকে। আমরা যখন এই ওয়েবসাইটটা তৈরি করলাম, তখন কিন্তু এই যে হেড সেকশন, হ্যাঁ, হেড সেকশন, খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন, হেড সেকশন, এটা হচ্ছে হেড সেকশন। তারপরে নিচেরটা হচ্ছে বডি সেকশন, আর সবার নিচে যেটা থাকে সেটা হলো কি, ফুটার সেকশন। 3টা সেকশন কিন্তু আমাদের তৈরি করতে হয় নাই, আমাদের কিন্তু বাই ডিফল্ট যখন আমরা এক্সট্রা থিমটা ইনস্টল করে অ্যাক্টিভ করলাম, তখন এটার সাথে স্টার্টার টেমপ্লেট নামে যে প্লাগইনটা আমরা যখন ইউজ করলাম, তখন কিন্তু বাই ডিফল্ট ভাবে তারা সেকশন গুলো আমাদের দিয়ে দিছে, মানে এরকম একটা ইন্টারফেস তারা আমাদের দিয়ে দিছে, আমাদের কোনো সেকশন তৈরি করে নিতে হয় নাই। ঠিক আছে, এখান থেকে এই যে সেকশন গুলো কিন্তু তৈরি করতে হয় না, জাস্ট ক্যাটাগরি আর পেজ গুলো আমাদের কি করতে হয়েছে, তৈরি করতে হয়েছে। কিন্তু যখন আপনি কোনো পেইড ইয়েতে কাজ করবেন, মানে যারা ওয়েব ডেভেলপার, যখন ক্লায়েন্টের পেইড ইয়েতে কাজ করা হয়, তখন কিন্তু এই 3টা সেকশন কিন্তু এরকম পাওয়া যায় না, তখন এটা ম্যানুয়ালি তৈরি করে নিতে হয়।
এই হেড সেকশনটা ম্যানুয়ালি কলাম সিস্টেম করে, মানে এই যে দেখেন, এই যে হেড সেকশনটা দেখতেছেন, যতটুকু আমি মার্ক করেছি, জাস্ট এতটুকু একটা কলামের ভিতরে কিন্তু একটা সেকশন তৈরি করা হয়েছে। এই সেকশনটার ভিতরে কিন্তু লোগো, পেজ গুলো, ক্যাটাগরি গুলো এখানে রাখা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা বাই ডিফল্ট পেয়ে গেছি এক্সট্রা থিমের সাথে স্টার্টার টেমপ্লেট ইউজ করার কারণে। কিন্তু যখন যারা ওয়েব ডেভেলপার তারা কিন্তু বাই ডিফল্ট এইভাবে নেয় না, তারা হচ্ছে কি নিজেরা সেকশন গুলো তৈরি করে নেয়। এই যে আমি যেটা দেখালাম, কলাম কলাম দিয়ে তারা এইভাবে তৈরি করে নেয়। ঠিক আছে, কলাম নিয়ে নিয়ে তারা তৈরি করে 3টা সেকশন। তো ওইটা তৈরি করার জন্য আমি যে অপশনটাতে ঢুকছি, এই যে দেখেন এখানে হেড সেকশন, ফুটার সেকশন। ঠিক আছে, এখান থেকে কিন্তু তৈরি করে নিতে হয়। এখন আমরা যে তৈরি করতে যাব এখানে কিন্তু লক করা আছে দেখেন। তো ম্যানুয়ালি তৈরি করে নেওয়ার জন্য এটা কিন্তু আমরা পাইছি বাই ডিফল্ট সেকশন গুলো, 3টা সেকশন, তাই না? মানে হেড সেকশন, বডি সেকশন এবং ফুটার সেকশন আমরা বাই ডিফল্ট পেয়ে গেছি। কিন্তু এটা যখন আমরা ম্যানুয়ালি তৈরি করতে যাব, তখন কিন্তু আমাদের একটা কি লাগবে, এই যে এখান থেকে তৈরি করতে হবে। এখান থেকে হেড সেকশন ম্যানুয়ালি তৈরি করতে হবে, ফুটার সেকশনও ম্যানুয়ালি তৈরি করতে হবে। এখন তখন এটা করতে গেলে আমাদের পেইড থিম লাগবে, পেইড থিম। আর হচ্ছে থিম বিল্ডার, যেটা বলে পেইড থিম বিল্ডার লাগবে। হ্যাঁ, এখন আমরা যেটা ইউজ করতেছি সেটা কিন্তু ফ্রি, যার কারণে কিন্তু এটা লক করা, এখানে কিন্তু আসবে না। এটা আপগ্রেড করতে হবে, আপগ্রেড করলে তারা কিনতে বলবে। ঠিক আছে, গুগল আমাদের কিনতে বলবে, কিন্তু আমাদের ওইটা দরকার নাই, আমরা তো ওয়েব ডেভেলপার না, জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম। হ্যাঁ, যেহেতু এখানে এই যে সাইট বিল্ডার নামে একটা অপশন আছে, সেটা আপনাদের ধারণা দিলাম। এখন দেখেন পোস্ট, পোস্টে আসলে পরে আমরা আমরা কিন্তু কয়টা পোস্ট করেছিলাম দেখেন, আমরা 3টা পোস্ট, 3টা ক্যাটাগরি নিয়ে আমরা 3টা পোস্ট করেছিলাম। আর এই পোস্ট গুলো এগুলো বাই ডিফল্ট আছে, এগুলো আমাদের রাখার দরকার নেই, এগুলো আমরা রিমুভ করে দিব। হ্যাঁ, মুভ টু টাস্ক করে দিব, অ্যাপ্লাই করে দিব। এগুলো আমরা রিমুভ করে দিলাম। তাহলে পোস্ট আমরা যখন নতুন পোস্ট করতে যাব এখান থেকে করতে পারবো। কিভাবে করতে পারবো এটা আপনাদের দেখাইছি, কিন্তু ক্যাটাগরি কিভাবে তৈরি করতে হয় সেটাও আপনাদেরকে কিন্তু দেখাইছি গত ক্লাসে। তারপরে ট্যাগের বিষয় আছে দেখেন, ট্যাগের বিষয়টা হলো যে আপনি এখান থেকে প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন। কিভাবে ট্যাগ করবেন, আমি যে 3টা ক্যাটাগরি এখানে ইউজ করছি না, 3টা ক্যাটাগরি এখানে আপলোড করছি, এখন আমি কোন প্রোডাক্টটা কোন ক্যাটাগরির সাথে ট্যাগ করে দিব, অথবা আমি এখানে তো আমি ক্যাটাগরিটা এই পেজের মধ্যে রাখছি, কিন্তু এগুলো আমি এখানেও রাখছি প্রোডাক্ট, আবার এই প্রোডাক্টটা আবার আমি এই যে এখানে যে আরো পেজ আছে না, অনেকগুলো পেজ আছে, যে এই যে পেজ গুলো যে আছে না, এই পেজ গুলোতে আমরা অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, প্রোডাক্টটাকে ট্যাগ করে দিতে পারবো। যখন কেউ হচ্ছে, যেমন ধরেন আমি যদি এই যে এটাতে ট্যাগ করে দেই, হ্যাঁ, অথবা এই যে এটাতে যদি আমি ট্যাগ করে দেই প্রোডাক্ট, এখানে লুঙ্গি, এই লুঙ্গি এই প্রোডাক্টটা যদি আমি এখানে ট্যাগ করে দেই, ট্যাগ করে দিলে এই এই পেজটাতে যখন কেউ ক্লিক করবে, তখন তাকে ওই প্রোডাক্ট পেজে নিয়ে যাবে সরাসরি। এইভাবে ট্যাগ করে দেওয়া যায় এখানে। ঠিক আছে, ট্যাগ নেম দিয়ে, স্লোগান দিয়ে, ডেসক্রিপশন দিলে দিতে পারেন, এইভাবে দেওয়া যায়। তারপরে হচ্ছে মিডিয়া, মিডিয়াতে যদি আসি দেখেন, মিডিয়াতে আসলে পরে আমরা যত প্রোডাক্ট আছে আমাদের এই ওয়েবসাইটটাতে, যত রকমের প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট এখান থেকে দেখা যাবে। এই মিডিয়া লাইব্রেরি থেকে সমস্ত দেখা যাবে দেখেন। আমার সাউন্ড ক্লিয়ার আছে তো না? হ্যাঁ। আচ্ছা, নেটে এত প্রবলেম করতেছে কেন? নেট সমস্যা। অনেক সমস্যা করতেছিল। আচ্ছা, আমরা 3টা প্রোডাক্ট এখানে আপলোড করেছিলাম, 3টাও দেখা যাচ্ছে। আর বাই ডিফল্ট যে প্রোডাক্ট গুলো ছিল ওয়েবসাইটে, হ্যাঁ, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, মানে অর্থাৎ মিডিয়া লাইব্রেরি থেকে যত রকমের প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট কিন্তু আমরা এখানে দেখতে পারবো এই মিডিয়া লাইব্রেরিতে। আবার আমরা চাইলে এখান থেকে এই যে এখান থেকেও অ্যাড নিউ ফাইল করতে পারবো, এখান থেকেও করতে পারবো। মানে নতুন ফাইল আমরা আমাদের কম্পিউটারে যদি ফাইল থাকে, যেমন ধরেন এই প্রোডাক্টটা যদি আমি, এই 2টা প্রোডাক্ট যদি আমি অ্যাড করতে চাই ফাইল, তাহলে এখান থেকে এটাও করতে পারবো, করতে এই হবে। দেখেন। হ্যাঁ, এই যে এই যে করে নিলাম, 2টা প্রোডাক্ট আমরা কি করলাম, আপলোড করলাম। 2টা প্রোডাক্ট এখান থেকে আপলোড করে নিলাম, দেখছেন? এগুলো এইভাবে করা যায় আর কি।
মানে আমাদের মিডিয়া লাইব্রেরিতে রাখলাম প্রোডাক্ট গুলো, পরবর্তীতে এই প্রোডাক্ট গুলো আমরা কাজে লাগাতে পারবো। এখন দেখেন তারপরে বিষয়টা হলো যে এখান থেকে হলো পেজের যে বিষয়টা, পেজে আসলে পরে আমরা অল পেজে আসলে কিন্তু সমস্ত পেজ, এখানে যত পেজ করা আছে আমরা কিন্তু সমস্ত পেজ আমরা এখান থেকে দেখতে পারতেছি, তাই না? তো এখানে দুইটা পেজ আছে নো টাইটেল দিয়ে, এগুলো আমাদের রাখার দরকার নাই, এগুলো আমরা ট্রান্স করে দিব। হ্যাঁ, এগুলো দরকার নাই, অ্যাপ্লাই দিয়ে দিব, অ্যাপ্লাই দিয়ে দিব, দিয়ে দিলাম। আর বাকি যে পেজগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। আবার হচ্ছে নতুন কোন পেজ যদি আমাদের এড করতে হয়, তাহলে যে এড নিউ পেজ থেকে বা এখান থেকে আমরা কি করতে পারবো, নতুন পেজ আমরা এড করতে পারবো। কিভাবে পেজ এড করতে হয় সেটা আপনাদেরকে কিন্তু দেখানো হয়েছে গত ক্লাসে, তাই না? তারপরে দেখেন কমেন্ট, ক্লায়েন্টের যখন কাজ করবেন এগুলো অবজারভেশনে রাখতে হবে। হ্যাঁ, কমেন্টে আসেন, দেখেন কমেন্টে আসলে পরে এখান থেকে দেখতে পারবেন যে আপনি যে ওয়েবসাইট নিয়ে যে প্রোডাক্ট গুলো নিয়ে আপনি হচ্ছে মার্কেটিং চালাচ্ছেন, সেই প্রোডাক্ট গুলো কাস্টমার কিনছে বা কতগুলো প্রোডাক্ট অ্যাপ্রুভ হয়েছে, বা কোন কাস্টমার কেমন প্রোডাক্ট গুলো দেখলো। একটা কাস্টমার তো ঢুকবে যখন মার্কেটিং করবে, কাস্টমার ঢুকবে না ওয়েবসাইটে, ঢুকার পরে সে রিচ করবে, ভিউ করবে বা কেনাকাটা করবে, তখন কার মানে কে কোন ধরনের কমেন্ট গুলো করে এখান থেকে কিন্তু দেখতে পারবেন সব। এখান থেকে দেখা যাবে। এবং হচ্ছে যদি কোনো কাস্টমার যদি আপনার কোনো খারাপ কমেন্ট করে, বাজে কমেন্ট করে, মানে আপনার বিজনেসের একটা ভাবমূর্তি নষ্ট হবে এমন কোনো কমেন্ট করে, সেই কমেন্টটাকে আপনি কি করতে পারবেন, এখান থেকে হাইড করে রাখতে পারবেন, যাতে অন্য কেউ দেখতে না পারে। ঠিক আছে? তারপরে কন্টাক্ট দেখেন, এখান থেকে আমরা মানে আমাদের সাথে যাতে কাস্টমাররা কন্টাক্ট করতে পারে সেটার জন্য আমরা কন্টাক্ট ফর্ম এখান থেকে ইউজ করতে পারি। বা আমরা আমরা কিন্তু একটা কন্টাক্ট পেজ তৈরি করছিলাম এবং কন্টাক্ট ফর্ম কিন্তু এটা ইউজ করছিলাম, তাই না? কোডিং এর মাধ্যমে আপনারা দেখছেন কিভাবে করছি। তারপরে হচ্ছে আবার নতুন আরেকটা কন্টাক্ট ফর্ম আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। ঠিক আছে? নতুন করে করতে পারবো, যেটা হচ্ছে কাস্টমাররা আমাদের সাথে কন্টাক্ট করতে পারে। দুইটা ওয়ে আমরা রাখতে পারি, মেসেজ সিস্টেম, মেইল সিস্টেম, আর এডিশনাল সেটিংস দিয়ে আমরা এখান থেকে আমরা কিছু আপডেট মানে অ্যাডভান্স লেভেলের করতে পারি। কিন্তু না, এগুলো আমাদের দরকার নাই। আমরা যেটা করছিলাম কন্টাক্ট ফর্মের মাধ্যমে সেটা দিয়েই থাকবে। আমাদের একটা কন্টাক্ট পেজ আমরা এড করে রাখছিলাম এখানে, এই যে কন্টাক্ট পেজ, একটা ফর্ম এড করছিলাম। দেখেন কন্টাক্ট পেজে ঢুকি, এই যে একটা ফর্ম আমরা এখানে তৈরি করে রাখছিলাম। হ্যাঁ, কাস্টমার এখানে ঢুকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, কাস্টমারের নাম, ইমেইল, সাবজেক্ট, মেসেজ দিয়ে আমাদেরকে এখানে সাবমিট করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। তাহলে আমাদের তার দরকার নাই, একটা তো করছি। এখন ইন্টিগ্রেশনে আসি। দেখেন ইন্টিগ্রেশনে আসলে পরে এখান থেকে কন্ট্যাক্ট মানে কনস্ট্যান্ট কন্ট্যাক্ট, যেটা কনস্ট্যান্ট কন্ট্যাক্ট কি বুঝেন আপনারা? কনস্ট্যান্ট কন্ট্যাক্ট করার জন্য, সেটা করার জন্য আমাদের আমি আপনাদের প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে দেখেন এটা একটা ওয়েবসাইট, আরেকটা ওয়েবসাইট ওপেন করতে হবে দেখানোর জন্য। দেখেন এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে কি হয়েছে দেখেন, ইনস্ট্যান্ট কাস্টমার যাতে আমাদের এই কন্টাক্ট ফর্মে ঢুকতে গেলে দেখা যায় কন্টাক্ট ফর্মে ঢুকতে হবে, তাই না? এই যে কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট নামে একটা পেজ আছে এই ওয়েবসাইটটাতে। দেখেন এই ওয়েবসাইটে কন্টাক্ট নামে একটা পেজ আছে। এই পেজে যখন কেউ ঢুকবে কন্টাক্ট পেজে, তখন কিন্তু তারা হচ্ছে তাদেরকে একটা কন্টাক্ট ফর্মে নিয়ে যাবে। হ্যাঁ, নেটের উপরে তো রাগ ওঠে না, এত সমস্যা করে, এত রাগ ওঠে নেটের উপর, মেজাজটা খারাপ করে দেয়। আচ্ছা, এই যে কন্টাক্ট দেখেন, যখন এই যে কন্টাক্ট পেজটাতে আমরা ঢুকলাম এই ওয়েবসাইটটার, কন্টাক্ট পেজে ঢুকার পরে সে আমাদের আমাকে কি করলো, একটা কন্টাক্ট ফর্মে নিয়ে গেল। ঠিক আছে? আচ্ছা দেখেন একটু বড় করে, হ্যাঁ, কন্টাক্ট ফর্মে নিয়ে গেল আমাকে, কন্টাক্ট ফর্মে নিয়ে আসলো। এখন এই কন্টাক্ট ফর্মে হচ্ছে নামটা, আমার নাম, ইমেল, সাবজেক্ট, মেসেজ দিতে পারতি। এই ওয়েবসাইটে কন্টাক্ট ফর্ম, একটা কন্টাক্ট পেজ তৈরি করা হয়েছিল কন্টাক্ট ফর্মের মাধ্যমে, একটা কোডের মাধ্যমে, তাই না? এটা গেল। আবার ইনস্ট্যান্ট যদি কেউ আমাদের সাথে কন্টাক্ট করতে চায়, যে এগুলো পূরণ করবে না, সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করবে, যোগাযোগ করবে, মানে এরকম যদি কেউ চায় তাহলে কিন্তু সেটাও করতে পারবে।
সেটা কিভাবে করবে, এই যে এখানে একটা চার্ট প্লাগইন ইউজ করতে হয়। এখানে একটা চার্ট প্লাগইন সেট আপ করে রাখছিলাম, এটাতে ক্লিক দিলে পরে কাস্টমার আমাদের সাথে এখান থেকে, এই যে দেখেন এখানে দেওয়া আছে, ঠিক আছে। তে এই ব্যক্তির সাথে সে কি করতে পারবে, সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে। এখন হচ্ছে আপনারা এরকম একটা চার্ট প্লাগইন ইউজ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু চার্ট প্লাগইন ইউজ করা আছে, এবং যে পেজের সাথে একটা পেজের সাথে অ্যাড করা আছে, এবং এই পেজের মালিক হচ্ছে যে আমি আফরোজা রুনা, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, এই কথাটা এখানে লেখা আছে। তাহলে এই যে স্টার্ট চ্যাট যেটা, এটাতে ক্লিক দিলে কিন্তু সরাসরি ওই পেজে মেসেজ চলে যাবে কন্ট্যাক্ট করার জন্য, ঠিক আছে। তাহলে এটা গেল একটা ইনস্ট্যান্ট একটা ইয়ে করার জন্য আর কি, কন্ট্যাক্ট করার জন্য, যাতে কোনো পেজে কন্ট্যাক্ট পেজে ঢুকতে না হয়, ওইটা একটা। আবার এই ওয়েবসাইটটা ফলো করেন, এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এটাতে হলো এই যে দেখেন একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে, হোয়াটসঅ্যাপ এখানে কি করা আছে, অ্যাড করা আছে। তাহলে এই ওয়েবসাইটটার হচ্ছে আপনার নেটের তো সমস্যা করলে কেমনে কি? এই ওয়েবসাইটের কি হয়েছে, এই যে একটা কন্ট্যাক্ট ফর্ম তো এখানে আছেই, তাই না? একটা কন্ট্যাক্ট ফর্ম কিন্তু এখানে আছে। তাহলে তারপরে কাস্টমার যদি চায় যে এখান থেকে সে সরাসরি এই হোয়াটসঅ্যাপে কল দিতে পারবে আমাকে, কনস্ট্যান্ট একদম, মানে ইনস্ট্যান্ট সে এখান থেকে হোয়াটসঅ্যাপে কি করবে, কল দিবে আমাকে। তাহলে সেটাও আমরা এখান থেকে ইন্টিগ্রেশন করে দিতে পারি, বুঝতে পারছেন? ইমেইলে দিতে পারবে, তারপরে হচ্ছে বিভিন্ন ভাবে এখান থেকে দিতে পারবো, আমরা যেভাবে খুশি সেইভাবে কিন্তু আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারবো এপিআই এর মাধ্যমে আর কি। এটা একটা। তারপরে যে এগুলো দরকার নাই, হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে ওয়েব ডেভেলপারদের কাজ। এখানে আরেকটা কাজ করতে হবে, যে এই যে কমার্স, দেখেন কমার্সে কি কি আছে, কমার্সে হোম, অর্ডার, কাস্টমার্স, এগুলো আমাদের সেট আপ করতে হবে প্রথমে। নেটের এত স্পিড আর ভালো লাগে না, সমস্যা, ভালো লাগে না। দেখেন এখান থেকে যে কমার্স নামে একটা ইয়ে আছে, এখানে মেনু আছে, এই মেনুতে আমরা সেটিংসে চলে যাব, হ্যাঁ। এই মেনুতে সেটিংসে আসলাম, আসার পরে এখান থেকে আমাদের এখানে অ্যাড্রেস গুলো আমাদের কমপ্লিট করতে হবে। প্রথমে কি, জেনারেল আছে, প্রোডাক্ট আছে। দেখেন আমরা প্রোডাক্টে আসলাম, প্রোডাক্টে আসার পরে আমাদের স্টোর ডিটেলস, জেনারেলে আসি, দেখেন কি আছে। জেনারেলে আসলে আমাদের যে মানে শপের যে একটা অ্যাড্রেস থাকে না, সেই অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে হবে। যেমন আমি যেহেতু বাংলাদেশ থেকে দেখাইতেছি, বাংলাদেশ থেকে আপনাদের প্র্যাকটিস করার জন্য আমার অ্যাড্রেস দিয়ে দিই। যখন ক্লায়েন্টের হবে তখন তো ক্লায়েন্টের অ্যাড্রেস দিতে হবে, ক্লায়েন্ট যে দেশের সেই দেশের অ্যাড্রেস দিতে হবে, ক্লায়েন্টের যে অ্যাড্রেস আছে সেটা দিতে হবে, তাই না? তাই আমি বাংলাদেশ থেকে, যেহেতু আমি বাংলাদেশ দিয়ে দিই, যেহেতু আমি গাজীপুর থেকে আছি, গাজীপুর ঢাকা, গাজীপুর ঢাকা, হ্যাঁ। এটা হলো অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 2, এটাই, এটাই দিলাম। সিটি, সিটি হচ্ছে এটা গাজীপুর। কিন্তু এটা তো আমি দিচ্ছি আমার আমার ওয়েবসাইট যেহেতু প্র্যাকটিস করানোর জন্য আপনাদের, সেই ক্ষেত্রে। কিন্তু ক্লায়েন্টের যখন থাকবে তখন কিন্তু ক্লায়েন্টের অ্যাড্রেস দিতে হবে, ক্লায়েন্ট যে দেশে থাকবে তার দেশের কান্ট্রি এখানে দিতে হবে। যেহেতু আমি হচ্ছি বাংলাদেশি, তাই না, ঢাকা বাংলাদেশ দিব আর কি। এই যে বাংলাদেশ ঢাকা, এটা দিলাম। জিপ কোড দিতে হবে, আমার গাজীপুরের জিপ কোড দিতে হবে, তাই না? জিপ কোড দিলাম। তারপরে হচ্ছে সেলিং লোকেশন, আপনি কোন কোন কান্ট্রিতে সেলিং মানে সেল করবেন আপনার প্রোডাক্টটা। এমন কিছু বিজনেস আছে যেমন হচ্ছে অন্য দেশে সেল করা যায়, বা এমন কিছু বিজনেস আছে যে প্রোডাক্ট অন্য দেশে সেল করা যায় না, তাই না? তো আমি হচ্ছে ক্লায়েন্ট যেভাবে বলবে, যে ক্লায়েন্টের যে সব লোকেশন যেভাবে থাকবে সে কিন্তু আপনাকে দিয়ে দিবে, আপনি এখানে জাস্ট এড করে দিবেন। তাই আমার তো হচ্ছে, আমার তো অল কান্ট্রিতে না, আমার হচ্ছে স্পেসিফিক কান্ট্রিতে, তাই না? স্পেসিফিক কান্ট্রি কি দেখেন, আমি তো সেল করব কোথায়, অনলি বাংলাদেশ, তাই না? অনলি BANG, অনলি বাংলাদেশ। তাহলে বাংলাদেশ দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে শিপিং লোকেশন দিতে হবে, স্পেসিফিক অনলি, হ্যাঁ, লোকেশন হবে গাজীপুর, হ্যাঁ,
লোকেশনও ঢাকা বাংলাদেশ হবে। হ্যাঁ, বাংলাদেশে দিব, লোকেশনও বাংলাদেশি হবে। তারপরে হচ্ছে কাস্টমার লোকেশন। হ্যাঁ, কাস্টমার লোকেশন সব কান্ট্রি আর কি, এটা হচ্ছে এই যেখানে থাকবে। তারপরে ইনেবল টেক্সট, এটা ইনেবল করে দিবেন। তারপরে এগুলো সব কুপন যদি থাকে এটা অন করে দেওয়াটাই ভালো, কারণ কুপনের সময় থাকে, ঈদ অফার টফার থাকে আর কি। তারপরে হচ্ছে কারেন্সি, ক্লায়েন্ট যে দেশের হবে সেই দেশের কারেন্সি তো এখানে দিতে হবে, তাই না? আমি যেহেতু বাংলাদেশে, তাহলে বিডিটি কারেন্সি হবে। বিডি মানে কারেন্সি হবে এই যে বাংলাদেশি টাকা হবে। হ্যাঁ, আর এগুলো যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নাই। এখন সেভ দিয়ে দিলাম এটা, তাহলে জেনারেল সেটিং আমাদের হয়ে গেল। জেনারেল সেটিং আমাদের কমপ্লিট। এখন হচ্ছে প্রোডাক্ট সেটিং করতে হবে। প্রোডাক্ট সেটিংস এর মধ্যে কি থাকে? সব পেজ, আপনি পেজ কোনটাকে বলে দেখেন। এই যে আমি যে ওয়েবসাইটটা এখানে ফ্রম হ্যান্ডে আছি না, এই ফ্রম হ্যান্ডের মধ্যে কিন্তু আমার এই যে এতগুলো পেজ করা আছে, এই যে একটা পেজ, এটা এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, হ্যাঁ, এটা হচ্ছে পেজ, সবগুলো পেজ। কোন পেজ, এই যে এটা ওমেন জেন্টস মানে মেয়েদের হচ্ছে জিন্স প্যান্টের পেজ, মেয়েদের যত প্রকারের জিন্স প্যান্ট আছে এটাতে পাওয়া যাবে, ঠিক আছে? তারপর ওমেন জ্যাকেট আছে, মানে আলাদা আলাদা পেজ কিন্তু এগুলো। হ্যাঁ, এক একটা পেজে এক একটা ক্যাটাগরি থাকে আর কি। তাহলে এরকম আপনার হচ্ছে যে শপটা, সেই শপটা কোন পেজে আছে? ওয়েবসাইটের কিন্তু স্টোর থাকে, মানে ডোমেইন হোস্টিং, ডোমেইন কোনটাকে বলে? এটাকে ডোমেইন বলে, ইউআরএলটাকে, হ্যাঁ, ওই ওয়েবসাইটের নামটাকে। আর হচ্ছে হোস্টিং কোনটাকে বলে? যেখানে এই প্রোডাক্ট গুলো রাখা হয়, হ্যাঁ, সেগুলোকে হোস্টিং বলা হয়, মানে জায়গাটাকে। তাহলে এখান থেকে হচ্ছে শপের পেজটা কোন পেজে থাকবে, স্টোরে থাকবে নাকি হোম পেজে থাকবে, মানে আপনার যে প্রোডাক্ট গুলো থাকবে সেই প্রোডাক্ট গুলো কোন পেজে রাখবেন আপনি, লোকেশনটা দিতে হবে এখান থেকে। সেটা আপনি কন্টাক্ট পেজে রাখবেন নাকি হোম পেজে রাখবেন না স্টোরে রাখবেন। মূলত সমস্ত প্রোডাক্ট কোথায় স্টক থাকে, কোথায়? হ্যাঁ, রাইট, রাইট টু টুনি। তাহলে স্টোরে দিলাম, স্টোরে থাকলো। তারপরে এখন এই এড টু কার্ড দেখেন। হ্যাঁ, এড টু কার্ড হলো এটাকে আপনি এডিশনালও রাখতে পারেন, কার্ড পেজ, অথবা এটা এডিশনাল দুইটাই রাখবেন। হ্যাঁ, দুইটাই থাকবে আর কি। তারপরে হচ্ছে এডিশন থাকবে। এখন এগুলো দেখেন, ইমেজ টোটাল কয়টা আছে এখানে? 31টা ইমেজ আছে, মানে 31টা প্রোডাক্ট এই ওয়েবসাইটে আছে। এই ওয়েবসাইটে 31টা প্রোডাক্ট আছে, এখানেও বাই ডিফল্ট আছে। এখন যদি আপনার আরো নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করেন, ওটা এখানে বাই ডিফল্ট চলে আসবে, 31টা আছে না, আরো মানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আর যদি অটোমেটিক অ্যাড না হয়, সেক্ষেত্রে আপনার এখান থেকে সংখ্যা বসাতে হবে। এখন মেজারমেন্টটা কিভাবে রাখবেন? ওয়েটটা কেজি হিসেবে রাখবেন না কি হিসেবে রাখবেন এখান থেকে আর স্যার কি? হ্যাঁ, প্রোডাক্টের ব্যাপারটা তো আসলে ওয়েবসাইটে যখন স্টোরে প্রোডাক্টগুলো রাখা হয় সেটার উপরে ডিপেন্ড করে এটা সাজানো, তাই না? হুম হুম হুম, হ্যাঁ সেটাই। এখন এই যে মেজারমেন্টটা হবে কি হিসেবে, মানে ওজন থাকবে কেজি হিসেবে থাকবে, নাকি যখন আপনি শপিফাইয়ের কাজ করতে যাবেন, শপিফাই ওয়েবসাইট নিয়ে, তখন হবে আইবিএস, তখন এটা মেজারমেন্ট থাকবে আইবিএস। কিন্তু ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে হবে কেজি, কেজি। ঠিক আছে? আর বাকি, হ্যাঁ, বাকি এগুলো সিএম থাকবে। ও রে, 15 মিনিট আছে। কম্পিউটার থেকে দিয়েছেন? আচ্ছা, আচ্ছা। কম্পিউটার থেকে দিয়েছে আজকে এই ও, জন্য। এরকম তো হয় না সাধারণত। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর এগুলো যা আছে আছে, এটা সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, 15 মিনিটে শেষ করতে পারবো তো? অনেক পারবো। ভালো। চলো। যে স্পিডে চলে শেষ হতেও পারে। সবকিছুতে স্পিড, সবকিছুতে স্পিড না। এখন হলো এখান থেকে টেক্সট দেখেন। ট্যাক্স। হ্যাঁ, টেক্সটে আসলাম। টেক্সটে আসার পরে এখান থেকে আমাদের হচ্ছে প্রাইস, যেটা, হ্যাঁ, প্রাইসের এটা হবে আপনার এটা নো থাকবে, কারণ এটা প্রাইস এক্সক্লুসিভ থাকবে সবসময়। হ্যাঁ, inclusive হবে না।
ক্যালকুলেট এগুলো যা আছে তাই থাকবে। হ্যাঁ, কাস্টমার এখানে যা আছে তাই থাকবে, এগুলো চেঞ্জ করবেন না। কার্ট আইটেম থাকবে। মানে চেঞ্জ আর হবে না। হ্যাঁ, না আর এগুলো হচ্ছে এই যে এটা ফ্ল্যাট রেট থাকবে, এটা এখানে জিরো হুম। রেট আছে তো, এটা ফ্ল্যাট রেট হবে। ফ্ল্যাট রেট এখন এখান থেকে করা যাবে না, এটা এর পরের অপশনে আসবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি। তাহলে এখানে যা আছে তাই থাকুক, সমস্যা নাই, সেভ দিয়ে দেন। শিপিংটা লাগবে। হ্যাঁ, এখন হচ্ছে শিপিং, এখন শিপিং সেট আপ করতে হবে। এই যে দেখেন, এই যে আমি বলছিলাম না একটু আগে যে ফ্ল্যাট রেট থাকবে, ফ্ল্যাট রেটটা কিভাবে আসে দেখেন। হুম। এখন আমাদের জোন জোন নেমটা ই করতে হবে এখান থেকে। জোন নেম কি থাকবে, অ্যাড, এখানে এই যে অ্যাড জোন নেম, হ্যাঁ এখান থেকে জোন নেম দিতে হবে। কোন জোনে আপনি শিপিংটা ইয়ে করবেন। ঢাকা বাংলাদেশ ধরেন, তাই না? জি। বাংলাদেশ মেসেজ, ঢাকা বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের জোন। মানে এই জোনেই আমরা কি করব, সবসময় ডেলিভারি করব কাজ, মানে প্রোডাক্ট। এখন জোন রিজিয়ন দেখেন, জোন রিজিয়ন থাকবে কি, কান্ট্রি কি দিব, বাংলাদেশ। এশিয়া মহাদেশের মধ্যে পড়ে না বাংলাদেশ, এই যে চলে বা- আসছে। হ্যাঁ, এটা এশিয়ার মধ্যে পড়ে যেহেতু এখানে বাংলাদেশ থাকবে এটা। হ্যাঁ, অল কান্ট্রি দরকার নাই আমাদের, only বাংলাদেশ। তারপর এই যে দেখেন শিপিং মেথড, শিপিং মেথডটা থাকবে কি, ফ্ল্যাট রেট থাকবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ফ্রি শিপিং, লোকাল পিক আপ থাকবে নাকি ফ্ল্যাট রেট, Right. এই তিনটার মধ্যে পার্থক্য কি। ফ্রি শিপিং হচ্ছে যে আপনি একটা পণ্য অর্ডার করলেন, আপনাকে ডেলিভারি দেওয়া হবে, কোনো ডেলিভারি চার্জ লাগবে না, মানে ডেলিভারি খরচটা লাগবে না। যারা অনলাইন থেকে কেনাকাটা করে আগে করছেন তাদের আইডিয়া আছে হুম। যে একটা একটা পণ্য অর্ডার করলে তারা হচ্ছে, তাদেরকে আগে দিতে হয়, টাকা দিতে হয়। ঢাকার ভিতরে যারা, তারা হচ্ছে 50 টাকা দেয় ডেলিভারি চার্জ। যারা ঢাকার বাহিরে তারা হচ্ছে 150 টাকা দেয়। আমি অনেকবার নিছি তো, আমি 150 টাকা করে দিছি আর কি, নিয়ে মানে ইয়ে করছি, রিসিভ করছি আর কি, মানে ডেলিভারি চার্জ যেটা। যদি এটা এমন হয় যে ফ্রি শিপিং, যে আপনি যেখান থেকে অর্ডার করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে ডেলিভারি দেওয়া হবে ফ্রি, কোনো চার্জ দিতে হবে না। ঠিক আছে, এটা থাকে। কিন্তু আবার লোকাল পিক আপ যেটা, এগুলো এগুলো থাকে না সচরাচর, কিন্তু ফ্ল্যাট রেট থাকে সবসময়। ফ্ল্যাট রেট এটা হলো আপনি যেখান থেকে অর্ডার করেন না কেন, ঢাকার ভিতরে হলে আপনাকে 50, ঢাকার বাইরে হলে 150 ডেলিভারি চার্জ দিতেই হবে অর্ডার কনফার্ম করার জন্য। ঠিক আছে, এই যে এটা হলো ফ্ল্যাট রেট থাকবে আর কি। এখন দেখেন ফ্ল্যাট রেটের মধ্যে ট্যাক্সটেবল তো থাকবেই, এবং কোস্ট কেমন হবে, মানে কোস্ট 50 টাকা। আপনি যদি বলে দেন যে না 150 টাকা দিতে হবে, হুম, মানে ডেলিভারি চার্জ 150 টাকা দিতে হবে আর কি, দিয়ে দিলাম, ফ্ল্যাট রেট থাকলো। ঠিক আছে, এখন অ্যাড শিপিং মেথড তো আমরা এখান থেকে করেই ফেললাম, এটা এটা ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের পেমেন্ট মেথডে আসতে হবে। হ্যাঁ, পেমেন্ট মেথড দেখেন এখান থেকে এটা স্কিপ করি। হ্যাঁ, এটা স্কিপ করলাম, আবার দিব এটা। ইএনজি, ঢাকা বাংলাদেশ হবে, BSA ঢাকা, ইএনজি ঢাকা বাংলাদেশ। এটা কিন্তু আবার দেখাচ্ছি, দেখেন ভালো, এগুলো ভুলবেন না। হ্যাঁ, এশিয়ার মধ্যে বাংলাদেশ। এখন সেভ চেঞ্জ হবে। হ্যাঁ, এখন হচ্ছে এটা ফ্ল্যাট রেট থাকবে, কন্টিনিউ, এখানে হচ্ছে 150 টাকায় দিয়ে রাখি, ক্রিয়েট। এই যে এখন সেভ চেঞ্জ অটোমেটিক হয়ে গেছে। তাহলে এটা ক্লিয়ার। এখন হচ্ছে পেমেন্টে আসি। পেমেন্টে আসলে কি হয়, আমরা যখন অর্ডার করলে পরে আমাদের যেমন একটা ওয়েবসাইট থেকে যখন অর্ডার করি, তখন পেমেন্ট করার কিছু অপশন থাকে। Cash on সেটা হতে পারে ক্যাশ অন ডেলিভারি, সেটা হতে পারে বিকাশ, রকেট, নগদ, এনি ওয়ে। এখন আপনি যদি চান যে কাস্টমার আমাদের একটা প্রোডাক্ট অর্ডার করবে, সেটা ক্যাশ অন ডেলিভারিতে দেখ, মানে ডেলিভারি ম্যান সে হচ্ছে এই মানে চার্জটা দিবে, ডেলিভারি চার্জটা আগে পাঠাবে,
সেটা আমরা ডেলিভারি খরচটা পাওয়ার পরে আমরা অর্ডার কনফার্ম করব, এবং সেই অর্ডারটা আমরা ডেলিভারিটা আমরা পাঠাবো, পার্সেলটা পাঠাবো। ডেলিভারি ম্যান পার্সেলটা তার কাছে, তার হাতে বুঝিয়ে দেওয়ার পরে সে প্রোডাক্টের দামটা দিয়ে দিবে ডেলিভারি ম্যানের কাছে। এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আবার আপনি যদি চান যে না, কাস্টমার আমাকে বিকাশে টাকা দিক বা রকেটে দিক, প্রোডাক্টের যে দামটা রকেটে দিয়ে দিক, ওয়েবসাইট থেকে সে দিবে, সেই অপশনটা থাকবে। সেই অপশনটা আপনি এখানে রাখতে হবে। এখানে ক্যাশ অন ডেলিভারি আছে, এটা নয় আমরা রাখলাম। এখন বিকাশ, নগদ, রকেট, এই জিনিসটাও তো আমাদের এখান থেকে কি করতে হবে, সেট আপ করে দিতে হবে। এখন ক্যাশ অন ডেলিভারিটা আমরা সেভ দিয়ে দিলাম আর কি, সেভ দিলাম। এখন দেখেন এখানে বিষয়টা কেমন হলো, যে ক্যাশ অন ডেলিভারি মানে ডেলিভারি হওয়ার পরে টাকা দিবে কাস্টমার। এটা, এই সিস্টেমটা আমরা এখান থেকে চালু করে রাখলাম ওয়েবসাইটে। এখন আমরা যদি চাই যে বিকাশেও নিব, রকেটে বা নগদে নিব আমরা, তাহলে আমাদের একটা প্লাগইন ইউজ করতে হবে। হ্যাঁ, এই যে প্লাগইনে যাব, এখানে প্লাগইনে গিয়ে এখান থেকে এই যে অ্যাড নিউ প্লাগইনে যাব। আর একটু একটু স্পিডে আলোচনা করতেছি কারণ সময় বেশি নাই তো, মিনিটের সময় শেষ, 9 মিনিট আছে, কেটে যাবে। হ্যাঁ, আপনারা বুঝে নিন। এখান থেকে আমাদের একটা প্লাগইন নিতে হবে, বিকাশ। হ্যাঁ, BKASH, বিকাশ লিখে সার্চ করলাম, অনেকগুলো কি চলে আসলো, এখানে অনেকগুলো প্লাগইন চলে আসছে। এখান থেকে আমরা যেটা হচ্ছে, এমন একটা প্লাগইন এখান থেকে আমাদের চয়েস করতে হবে যেটাতে হলো মানে রকেট, নগদ, বিকাশ তিনটাই আছে। এমন একটা প্লাগইন আমরা ইউজ করব, সেটা হলো এই যে এটা সফটেস্ট যেটা। হ্যাঁ, এটা আমরা নিব। এখানে বিকাশ, রকেট, নগদ তিনটাই আছে, কাস্টমার যেটাতে মনে হচ্ছে সেটাতে দিতে পারবে। এই প্লাগইনটা যদি আমরা এখন ওয়েবসাইটে সেট আপ করি, তাহলে আমরা ইনস্টল করে দিলাম। ইনস্টল করলাম এবং হচ্ছে অ্যাক্টিভ করলাম। দেখেন, ইনস্টল করে অ্যাক্টিভ করার পরে কিন্তু আমাদের এখন আমরা কোথায় চলে যাব, এখন আমরা এই যে ই-কমার্সে আবার চলে যাব। দেখেন, আমরা আবার ই-কমার্স থেকে সেটিংসে আবার যাব। হ্যাঁ, সেটিংসে আসলাম, আসার পরে বিষয়টা কি হয় দেখেন, আবার পেমেন্টে চলে যাব। পেমেন্টে আসার পরে এখন দেখেন এই যে বিকাশ, রকেট, নগদ, আমরা কিন্তু এখানে চলে আসছে, এখানে ওই প্লাগইনটা ইনস্টল করার কারণে। এখন আমরা এই তিনটা, আমরা যদি চাই যে অনলি বিকাশে নিব, তাহলে বিকাশ রাখবো, এই দুইটা উঠিয়ে দিব। হ্যাঁ, দেখেন এই দুইটা আমাদের উঠিয়ে দিতে হবে আর কি, যদি চাই যে শুধু বিকাশে নিব। দেখেন শুধু এখানে কি থাকলো, নগদ, নগদ চলে আসছে কেন, নগদ দরকার নেই। হ্যাঁ, আর যদি চাই যে আমরা বিকাশ, রকেট, নগদ তিনটাতেই নিব, তাহলে আমরা এখানে তিনটায় সেট আপ করে রাখলাম। হ্যাঁ, তিনটায় এখানে সেট করে রাখলাম এবং সেভ চেঞ্জ দিয়ে দিব। সেভ চেঞ্জ দিলাম। দেখেন তাহলে বিষয়টা কেমন হলো, ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, রকেট, নগদ। এখন কেউ যদি চায় যে বিকাশে টাকা দিয়ে দিবে, সে দিতে পারবে। কেউ যদি চায় রকেটে দিবে, সে দিতে পারবে। কেউ যদি চায় যে নগদে দিবে, সে দিতে পারবে। আর কেউ যদি চায় যে ক্যাশ অন ডেলিভারিতে দিবে, তা সেটাও সে পারবে, করতে পারবে। এখন যে কাস্টমার যেভাবে দিতে চায় সেভাবে দিতে পারবে। তিনটা চারটা অপশনে আমরা এখানে এনেবল করে রাখলাম। এখন আমরা বিকাশটাকে একটু ম্যানেজে যাব। হ্যাঁ, একটু ম্যানেজ করার চেষ্টা করি। বিকাশ ম্যানেজে আসলাম। আসার পরে এখান থেকে আমরা বিকাশে যেহেতু টাকাটা নিব, কাস্টমার আমাদের কোন নাম্বারে টাকাটা দিবে সেই নাম্বারটা আমাদের এখানে সেট করে দিতে হবে। এই দেখেন, প্লিজ কমপ্লিট ইওর বিকাশ পেমেন্ট এট ফার্স্ট, দেন ফিল আপ দ্য ফর্ম ভ্যালু। এই কথাটা এখানে রেখে রাখলাম। আমরা ইচ্ছা করলে বাংলাতে লিখে রাখতে পারি কথাটা। হ্যাঁ, বলতে পারি যে আগে আপনার পেমেন্টটা বিকাশে কনফার্ম করুন। ঠিক আছে, এটা আমরা এখানে লিখে রাখতে পারি। এখন এটা অর্ডার, অর্ডার স্ট্যাটাস কি থাকবে, এটা সব সময় হোল্ড থাকবে। এটা হ্যাঁ, হোল্ড থাকবে। তারপরে হচ্ছে বিকাশ নাম্বার, আমাদের কোন নাম্বারে কাস্টমার টাকাটা দিবে। তাহলে আমাদের নাম্বারটা দিয়ে দিলাম, এই নাম্বারে কাস্টমার আমাদের টাকাটা দিবে। এখন এটা কি পার্সোনাল নাকি এজেন্ট, আমার কি নাম্বার, এটা পার্সোনাল নাম্বার, সেট করে দিলাম। এখন ইনেবল বিকাশ চার্জ, বিকাশের যে একটা চার্জ হয়, যেমন সে যে টাকাটা পাঠাবে, সেই টাকাটা উঠাতে তো একটা খরচ আছে, তাই না? সেই খরচটা সহজেতে সে দিয়ে দেয়, তার ওখান থেকে কেটে নেওয়া হয়। সেটা হলো, সেটা হলো এখান থেকে আমরা ইনেবল করে দেবো। হ্যাঁ, তারপরে এখন হচ্ছে আমরা বাকিটা সেভ দিয়ে দিলাম, হয়ে গেল। তার মানে আমরা বিকাশে যে নাম্বারে নিব সেই নাম্বারটা এখানে সেট করে দিলাম। সেম প্রসেসে
নগদ রকেট এই দুইটা আপনারা ম্যানেজ করে নিবেন আর কি, আমি যেভাবে বিকাশটা করলাম। তাহলে আমাদের কি হলো বিষয়টা, আমাদের এই যে সেটিংস গুলো এই পর্যন্ত আমাদের সেটিংস ছিল ওয়েবসাইটের হয়ে গেল। আর বাকি ইমেইল সেটিংস, এই অ্যাডভান্স ইন্টিগ্রেশন ইমেইলে যদি একটু দেখাই আপনাদের, জাস্ট ধারণা দিই, এগুলো দিয়ে রাখি। ইমেইলের মধ্যে দেখেন আপনারা কিভাবে কি এখানে ইমেইলে যদি আপনারা রিসিভ করতে চান, মানে নতুন ওয়ার্ডার বলেন, মানে যে কোনো ওয়ার্ডার আপনি, কেউ অর্ডার করলো কোন মেইলে, আপনি মেইলের মধ্যে সবকিছু করবেন, মানে মেইলে রিসিভ করবেন, মেইল থেকে সবকিছু হবে আর কি। মানে ফর্ম যে দিবেন তাকে একটা অর্ডার ফর্ম, মেইল থেকে সবকিছু হবে, সেটা এখান থেকে আপনি করে নিতে পারেন আর কি। কিন্তু এগুলো লাগে না, এগুলো সচরাচর হয় না। হ্যাঁ, ইন্টিগ্রেশন তো আমি একটু আগে দেখাইলাম, ইন্টিগ্রেশন একটু আগে দেখাইছি, কিন্তু হ্যাঁ লাইসেন্স কি থাকে এগুলো কিন্তু আমাদের কাজ না বা আপনাদের কাজ হবে না, এগুলো হচ্ছে ওয়েব ডেভেলপারদের কাজ। তারপরে অ্যাডভান্স, হ্যাঁ অ্যাডভান্সে, অ্যাডভান্সের মধ্যে কিন্তু ওই অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো থাকে, কাট পেজ, চেক আউট পেজ, হ্যাঁ এই কাজগুলো কিন্তু যখন আপনারা যখন কোনো ওয়েব ডেভেলপার কাজ করে, মানে পেইড টিম দিয়ে, তখন এই কাজগুলো করতে হয়। এখন আমরা এগুলো কিন্তু বাই ডিফল্ট ভাবে পেয়ে গেছি আমরা। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের করতে হয় না, ওই স্টার্টার টেমপ্লেট নামাইছিলাম, ওইটার কারণে কিন্তু এটা আমরা বাই ডিফল্ট ভাবে পেয়ে গেছি। এখন প্রোডাক্টে আসি, দেখেন প্রোডাক্টে আসলে পরে অল প্রোডাক্টে যাই। অল প্রোডাক্টে আসলে আমাদের, আমরা যে প্রোডাক্ট গুলো আপলোড করেছিলাম সেই প্রোডাক্ট গুলো আমরা এখানে দেখতে পারবো। দেখেন আমরা কয়টা প্রোডাক্ট আপলোড করেছিলাম, তিনটা প্রোডাক্ট, তিনটা প্রোডাক্ট। আর হচ্ছে বাকি যে প্রোডাক্ট গুলো ছিল ওয়েবসাইটের, এই যে এই প্রোডাক্ট গুলো বাই ডিফল্ট, সেগুলো সহ কিন্তু এখানে দেখা যাচ্ছে। হুম, এই যে গ্রিন শার্ট, এটা আউট অফ স্টক, স্টকে নাই। আর এই প্রোডাক্ট গুলো স্টকে আছে, যার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? এইগুলো গেল। আবার নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাইলে অ্যাড নিউ থেকে করতে পারবো। ক্যাটাগরি আমরা কিভাবে অ্যাড করতে হয় সেটা তো আপনাদের দেখাইছি, ট্যাগ কিভাবে করতে হয় সেটাও দেখাইছি। তারপরে রিভিউ, এগুলো দরকার নাই, যখন মার্কেটিং চলবে তখন। অ্যানালাইটিক্স আছে, অ্যানালাইটিক্স এর মধ্যে হচ্ছে আপনারা দেখতে পারবেন ওভারভিউ প্রোডাক্ট, হ্যাঁ অর্ডার, কয়টা অর্ডার আছে, কয়টা ক্যাটাগরি আছে, ট্যাক্স কেমন আছে, সবকিছু এখান থেকে দেখতে পারবেন, মানে টোটাল বিষয়গুলো। এটা এটা এখন কাজে লাগবে না আপনাদের, আমি এগুলো পরে দেখাবো। তারপরে অ্যাপিয়ারেন্স থেকে থিম ইউজ করতে হয়, অ্যাপিয়ারেন্সে কি কি আছে। আচ্ছা, সময় তো শেষ হয়ে আসলো। আহ এই 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 সেকশনটা শেষ করে দিব, আর 10 মিনিট সময় লাগবে। হ্যাঁ, আমি আর একটা নতুন মিট দিব, আপনারা ঢুকবেন এখনই। হ্যাঁ, ওকে। এই সেকশনটা শেষ করে দিব আজকে। ওকে। আমি নতুন লিংক দিচ্ছি, সবাই ঢুকবেন এখন। হ্যাঁ, টনি, কুইক কুইক ঢুকবা। কি যে এখানে মার্কেটিং এ এগুলো, হ্যাঁ মার্কেটিং এগুলো হচ্ছে ওভারভিউ, কুপন টুপন থাকলে এগুলো। আর অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে থিম, আমরা যে থিম ইউজ করছিলাম হচ্ছে ম্যাক্সওয়েল থিম, তারপরে আস্টা থিম, হ্যাঁ এগুলো আমরা ইউজ করেছিলাম না। তো এই থিম গুলো কিন্তু এই যে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে পাওয়া যায়। তারপরে বিভিন্ন মেনু তৈরি করা যায় এখান থেকে। হ্যাঁ, তারপরে হচ্ছে প্লাগইন, প্লাগইন কি আমরা তো দেখাইছি, যখন যে প্লাগইন আমাদের লাগবে এখান থেকে আমরা ইউজ করতে পারি। যেমন একটু আগে বিকাশ, আহ, বিকাশ অ্যাপটা আমরা ইউজ করলাম, এখান থেকে করেছি। এর আগে স্টার্টার টেমপ্লেট ইউজ করছি এখান থেকে। ইউজার থেকে হচ্ছে আমরা কিভাবে ইউজ, মানে অ্যানালাইসিস। অ্যাক্সেস দিতে হয়, হ্যাঁ অ্যাক্সেস দিতে হয়, নিতে হয়, সেগুলো আমরা এখান থেকে পেয়েছিলাম। টুলস, টুলস হচ্ছে কি, এগুলো আমাদের কাজ না, এগুলো বাদ। তারপরে হচ্ছে সেটিংস, এগুলো আমাদের কাজ না। হ্যাঁ, মেসেজ লেখছে, কই ঢোকে না তো এটা দিয়ে। হ্যাঁ, এই যে প্লাগ ইন ইউজার, এখানে মূলত যে কাজগুলো লাগে সেগুলো কিন্তু মোটামুটি দেখাইলাম। সেগুলো দেখানো হয়েছে এখান থেকে। আহ এখান থেকে হচ্ছে পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, কন্টাক্ট, এগুলো সব দেখানো হয়েছে। হ্যাঁ, এই ই কমার্সের যে সেটিংস গুলো আছে, সেটিংস থেকে এগুলো দেখালাম। জাস্ট এই ক্লাসগুলো, আজকে যে ক্লাসটা যেগুলো দেখানো হলো সেগুলো সবাই প্র্যাকটিস করে ক্লিয়ার করে রাখবেন। আগামী আবার হচ্ছে আগামীকাল বুধবার, বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার আবার ক্লাস নিব। হ্যাঁ, ইনশাল্লাহ। মাঝখানে একদিন সময় দিলাম এগুলো প্র্যাকটিস করার জন্য।
ঠিক আছে টনি, বৃহস্পতিবারে নিব না শুক্রবারে নিব? শুক্রবারে তো আমি শুক্রবার থাকবো না, তো আবার আরেক ঝামেলা। টনি, আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো প্র্যাকটিস করবেন আজকে। আর